জোরে দেন, জোরে দেন। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের আরও একটা ক্লাসে। আজকে আমরা বেশ মোটামুটি বড় একটা গ্যাপের পরে আমাদের হচ্ছে টেস্ট পেপারের ক্লাসগুলো আবার শুরু করতে যাচ্ছি। তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আর সাউন্ড ঠিকঠাক আছে কিনা, বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, কোনো যদি ইস্যু ফেস করো জিনিসগুলো একটু জানাও কমেন্টে দ্রুত। আর যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডরা যারা আছে জানো যে তোমার সঙ্গে ক্লাস করছে তাদেরকে একটু মেনশন করে দাও। ক্লাস খুঁজে পাওয়া রিলেটেড প্রবলেম হয় তোমাদের অনেকেরই, তো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তোমার ফ্রেন্ডরা তোমার সঙ্গে ক্লাসটা শুরু করতে পারে। একটু ফাস্ট, আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। একটু জানাও যে সব ঠিকঠাক কিনা, আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা। আচ্ছা, তো ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, তার মধ্যে আমরা একটু টপিকটা জানি। আজকে আজকে আমরা পড়ব মূলত আমাদের 2টা টপিক সম্পর্কে, অর্থাৎ গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায়টা এবং 10ম অধ্যায়, এই 2টা চ্যাপ্টার আজকে আমাদের এই যে ফার্স্ট লেকচারটা আজকে আমরা দেখব। তো চলো আমরা হচ্ছে মোটামুটি দেরি না করে শুরু করি। আর যারা জয়েন করছো তারা দ্রুত একটু জয়েন করে যাও, এবং যারা অলরেডি জয়েন করেছো তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও যেন ক্লাসের কোনো পার্টি তারা কোনোভাবে মিস না করে। ওকে, তো একদম শুরুতেই 9ম অধ্যায়ের একদম ফার্স্টে আমরা অন্য ক্লাসগুলোর মতোই ফার্স্টে একটু আমরা টপিক অ্যানালাইসিস দেখব, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন জায়গাগুলো ফোকাস করে কোশ্চেন আসে। শুরুতেই দেখো এই চ্যাপ্টারটা আমাদের কিসের উপরে, অর্থাৎ আমাদের গৃহ প্রাঙ্গণ এবং আমাদের বাসার যে বারান্দা সেটা আমাদের ছাদ, এই জিনিসগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এই জিনিসগুলো কিভাবে আমরা সাজাতে পারি, এটার উপর ডিপেন্ড করে আমাদের এই চ্যাপ্টারটা। সো বুঝতেই পারছো ইজি একটা চ্যাপ্টার, তেমন কোনো প্যারা খাইতে হবে না তোমার এই চ্যাপ্টার পড়ার জন্য। আলাদা করে তোমার তেমন কোনো এফোর্ট দিতে হবে না, তোমার বাসা কিভাবে সাজানো এইটার মধ্যে মোটামুটি তুমি তাকাইলেই তোমার হচ্ছে একটা সুন্দর লেখা বা তোমার যে লেখাটা তুমি বের করতে চাচ্ছ সেটা চলে আসবে। কিন্তু এখানে তোমার বই পড়তে হবে, বই পড়ার কাজ তোমার আছে। বই কেন পড়তে হবে? কারণ তোমার বইয়ের যে ভাষাটা, তোমার সৃজনশীলতার যে জায়গাটা সেটাকে আরো এনরিচ করে দেবে। এই বইয়ের ভাষাটাকে নিয়ে খাতাটা যেন তোমার আরো বেশি সমৃদ্ধ হয়, খাতাটা যেন তোমার টিচারকে আরো বেশি আকৃষ্ট করে, এই জিনিসটার জন্য তোমার বই পড়তে হবে। আচ্ছা, তো দেখো শুরুতে আমাদের এখান থেকে কোশ্চেন আসে কোন জায়গা থেকে, কিভাবে গৃহের ছাদ ও বারান্দা ব্যবহার করে সৌন্দর্য বর্ধন করা যায় ব্যাখ্যা করো। অর্থাৎ তোমার বাসার যে ছাদ, তোমার যে বারান্দা, এই জিনিসগুলো তুমি ইউজ করে কিভাবে তোমার বাসার চেহারাটা তুমি চেঞ্জ করে ফেলবা বা সুন্দর করে ফেলবা। অবভিয়াসলি এখানে আছে হচ্ছে গাছপালা লাগানোর মাধ্যমে, সুন্দর সুন্দর যে লতানো গাছ আছে, ফুলের গাছ আছে টবে, এই গাছগুলো লাগানোর মাধ্যমে তুমি তোমার বাসার ছাদ এবং বারান্দা সুন্দর করে ফেলতে পারবা। আর একটা প্রশ্ন এখান থেকে আসে যেটা হচ্ছে ছাদ ও বারান্দার বহুমুখী ব্যবহার পদ্ধতি বিশ্লেষণ করো। অর্থাৎ এই ছাদ ও বারান্দা কিভাবে অনেকভাবে বা বহুমুখী ব্যবহার মানে কি, যে কয়েক আইটেমের ব্যবহার, কতগুলো অপশন থাকবে তোমার হাতে, বিভিন্নভাবে ব্যবহার করতে পারবা তুমি এগুলো। অর্থাৎ তুমি গাছ লাগাতে পারো, তুমি সেখানে পাখি পালতে পারো, ছাদে তুমি কবুতর পালতে পারো, এরপরে তুমি হচ্ছে যে ড্রাম দিয়ে মাছ চাষ করতে পারো, তুমি ছাদে টুকটাক হাঁস মুরগিও পালন করতে পারো। অর্থাৎ এই জিনিসগুলোকে বলছে যে তোমার বহুমুখী ব্যবহার, যেটা আমরা ছাদ কৃষি, ছাদ বাগান, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের যাদের আইডিয়া আছে তারা আমরা বুঝবো। এবার দেখো এই জায়গা থেকে যদি আমরা কিছু হচ্ছে ইনফরমেশন দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি আছে দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু শুরুতেই বললাম যে
অনেক বেশি এলাবোরেটেড জিনিসপত্র আমাদের এখান থেকে নাই, অর্থাৎ বুঝতেই পারছো খুবই বেসিক টাইপের জিনিসপত্রই আমাদের এখানে দেখতে হবে, যে আমরা আমাদের বাসার ছাদ, তারপরে আমরা এই যে বারান্দা, এগুলো আমরা কিভাবে সাজাবো এইসব। তো ইনফরমেশনের মধ্যে দেখো শুরুতেই বলছে যে বাড়ির পেছনের অংশের জন্য বড় বৃক্ষ যেমন নারকেল, সুপারি, আম, কাঁঠাল ইত্যাদি উপযোগী। আচ্ছা, এখানে একটা তোমার সুন্দর একটা সিকোয়েন্স আছে, দেখো তুমি একটু যদি একটা বাসার কথা চিন্তা করো ইজিলি নিজেই বুঝতে পারবা যে একটা সুন্দর একটা বাড়ি, সাজানো একটা বাড়ি আসলে কেমন হওয়া উচিত। একটা মেইন গেট থাকলো, গেটটা থেকে তুমি ঢুকলা, এরপরে হচ্ছে তোমার দুই পাশে হচ্ছে তোমার রাস্তা থাকবে, এবং সেখান থেকে হচ্ছে তোমার ছোট ছোট ফুলের গাছ, টব বা হচ্ছে পাতাবাহার টাইপের এই টাইপের গাছ থাকবে, এবং বাসার সামনে যে জায়গাটা, অর্থাৎ আমরা যেটাকে হচ্ছে গৃহ প্রাঙ্গণ বলি বা উঠান বলি আমরা, ওই জায়গাটা এরকম ছোট ছোট গাছপালা দিয়ে মোটামুটি সাজানো থাকবে, হালকা টুকটাক ফলের গাছও থাকতে পারে। এবার বাড়িটা থাকবে, দেন বাড়ির পিছনে মানে এই তোমার পুরো জমিটার মিডিল বরাবর তোমার বাসাটা থাকবে, এবং জমিটার পিছনেও কিছু জায়গা থাকবে যেখানে আসলে বড় গাছগুলো লাগানো হবে। বড় গাছগুলা বলতে এই যে ফলের বড় গাছগুলা, তারপরে হচ্ছে এই যে নারকেল গাছ, সুপারি গাছ, আম, কাঁঠাল, তাল গাছ, এই টাইপের বড় বড় যে গাছগুলা, এই গাছগুলো থাকবে হচ্ছে বাড়ির পিছন দিকে। সেক্ষেত্রে এখানে হচ্ছে তোমার পুকুর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটাই হবে একটা আদর্শ একটা স্ট্রাকচার্ড বাসার যে ধরো ডিজাইনটা হওয়া উচিত সেরকম, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে, বারান্দায় ছোট বড় টবে বা মাটির পাত্রে গোলাপ, বেলি, বিভিন্ন ক্যাকটাস, পাতাবাহার, মানি প্ল্যান্ট ইত্যাদি গাছ লাগানো যায়। অর্থাৎ তোমার বাসার বারান্দার সৌন্দর্য বৃদ্ধির জন্য তুমি কিভাবে গাছ লাগাতে পারো, কি কি গাছ লাগাতে পারো সেটার কথাই এখানে বলা হয়েছে। এরপরে দেখো কি বলছে, সাইকেল চালানোর মাধ্যমে শারীরিক বৃদ্ধি হয় এবং অঙ্গ সঞ্চালন, রক্ত সঞ্চালন ঠিক থাকে। এখানে সাইকেল চালানোর কথা আসলো কেন? আসলো এই জন্য যে তোমার বাসার সামনে যদি কিছুটা জায়গা বেশি ফাঁকা থাকে, সেই জায়গাটাই হচ্ছে যে শিশুরা খেলাধুলা করা বা সাইকেল চালানো বলো এই কাজগুলো করতে পারে। এই থ্রুতে তোমার এখানে সাইকেল চালানোর কথা আসলো। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে গাছ লাগানোর সাথে আমাদের সাইকেল চালানোর কোনো সম্পর্ক নাই। আমরা একটু আগে দেখলাম না যে গৃহ প্রাঙ্গণ, ছাদ, বারান্দা এগুলোর বহুমুখী ব্যবহার কেমন হতে পারে। তো বহুমুখী ব্যবহার বলতে এটা বোঝাচ্ছে যে হয় তুমি গাছ লাগাও, না হয় সামনে তুমি বাচ্চা খেলতে পারে এরকম জায়গা রাখো, বারান্দায় তুমি গাছ লাগাও, আর একটা সাইড তুমি এমন রাখো যেটাই হচ্ছে ফ্যামিলি টাইম মেনটেন করা যাবে, বা ওই যে বিকালবেলা সবাই একসঙ্গে বসে চা খাচ্ছে এরকম একটা কর্নার রাখো, কিছু চেয়ার টেবিল সেট করে, এটার কথা বলা আছে। আচ্ছা, এরপরে দেখো টমেটো, কাঁচামরিচ, লেবু, ধনিয়া পাতা ইত্যাদি হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। আমরা এই জিনিসগুলো মোটামুটি ছোটবেলা থেকে জানি যে হচ্ছে লতানো উদ্ভিদগুলোকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে, যেগুলো হচ্ছে ছোট হয়, এবং পরে হচ্ছে আমাদের যেগুলার যেমন আম, কাঁঠাল এগুলার যে গাছের ডাল কাণ্ড বড় থাকে এগুলোকে আমরা কাণ্ড জাতীয় উদ্ভিদ বলি। এইভাবে হচ্ছে তোমার এই জিনিসগুলা মোটামুটি এই ইনফরমেশনগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ এখান থেকে তোমার তেমন কোনো প্যারা খেতে হবে না। আর এখান থেকে একটা জিনিস বলতেই পারি আমরা যে সিকিউ কিন্তু তেমন একটা এখান থেকে আসে না। সো এমসিকিউর জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ এই জিনিসগুলোর উপরে একটু ভালো করে ফোকাস করলে এমসিকিউ হয়ে যাবে। সিকিউ যেটুকু আসে তাও তোমার হচ্ছে খুব বেশি একটা ভাস্ট ইনফরমেশন চাই এমনও না। আজকে আমরা মোটামুটি যতটুকু দেখবো সিকিউর আইডিয়া আমাদের এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা জানি পরিবেশ রক্ষা করে। তারপরে উত্তম বীজের অঙ্কুরোদ্গম হার হচ্ছে 80 থেকে 85 ভাগ। অর্থাৎ উত্তম বীজ বলতে কি বোঝাচ্ছে, যে বীজটা একদম পারফেক্ট আছে, একদম পারফেক্ট যে বীজটা আছে সেটার অঙ্কুরোদ্গমের হার মানে হচ্ছে যে তার থেকে গাছ বের হওয়ার পসিবিলিটি কতটুকু। তো 80 থেকে 85 ভাগ, অর্থাৎ একটা বীজ যখন সুস্থ অবস্থায় থাকে সেটা থেকে মোটামুটি 80 থেকে 85% অ্যাসিওরেন্স থাকে যে সেটা থেকে গাছ বের হবে। আচ্ছা, বাড়ির সামনের অংশে গোলাপ, রজনীগন্ধা, কাঁঠালি, চাপা ইত্যাদি গাছ লাগানো যায়, যেটা একটু আগে আমরা বলছিলাম যে একদম বেসিক টাইপের জিনিসপত্র নিয়ে আলোচনা মোটামুটি করা হয় এই চ্যাপ্টারে, যে তুমি আসলে তোমার বাসাটার সামনে, তোমার ছাদটা, তোমার বারান্দাটা, এই জিনিসগুলোকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে মেনটেন করবে বা কিভাবে সাজাবা। দোআঁশ মাটিতে গাছ ভালো জন্মে, এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য একটা ভালো লাইন। অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু প্রায়শই তোমার এমসিকিউ আসে যে কোন হচ্ছে তোমার মাটির উর্বরতা বেশি বা কোন জাতীয় মাটিতে গাছ ভালো জন্মে। সেক্ষেত্রে আমরা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবো যে দোআঁশ মাটির উর্বরতা বেশি কিংবা দোআঁশ মাটিতে গাছপালা ভালো জন্মে। আচ্ছা, সিম, লাউ, তারপরে কুমড়া, করলা ইত্যাদি ইত্যাদি সবজি চাষে মাচা তৈরি করতে হয়। মাচা মানে তো সবাই বুঝো না, যে এরকম একটা হচ্ছে তোমার মাচা বলতে এরকম একটা জায়গা বুঝায় যেটা হচ্ছে এই যে এর উপরে লতানো গাছগুলো, আমরা জানি যে করলা, তারপরে কুমড়া এগুলো কিন্তু এরকম লতায় লতায় হয়,
আর লাস্টে ফলগুলা তোমার এরকম নিচে অনেকগুলা ঝুলে অনেকগুলাই মাচার উপরেও থাকে, এটা পুরো নেট দিয়ে আটকানো থাকে। হ্যাঁ, একটু উঁচু করে বানানো হয় এবং ওই জিনিসটা পুরো নেট দিয়ে মানে চারপাশে 4টা বাঁশ দিয়ে উপরটা পুরো ঘন নেট দিয়ে আটকায় দেয় এবং ওর ভিতরে মানে হচ্ছে তোমার বীজটা মাটিতে পুঁতে লাঠি দিয়ে দেয় যতদিন উপরে ওঠার পরে, এবং উপরে যখন উঠে যায় তখন তো মাচাটা ভরে যায়। এইভাবে কি চাষ করা হয়? লাউ, তারপরে তোমার কুমড়া, করলা, এই সবজিগুলা। আচ্ছা, এরপরে চলে যাব আমরা ডিরেক্ট জ্ঞানমূলকে, অর্থাৎ এমসিকিউর আগে আমরা একটু দেখব যে আমাদের এখান থেকে সৃজনশীলের স্ট্রাকচারটা কেমন হয়, তারপরে আমরা এমসিকিউ দেখব। শুরুতে যেটা বললাম, এখান থেকে কিন্তু আমাদের সিকিউ তেমন একটা হচ্ছে মানে আসে না, তারপরেও সিকিউ যতটুকু আসে দেখো, তার মধ্যে জ্ঞানমূলকের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক সবুজ বিপ্লব কি। অর্থাৎ বর্তমানে ঢাকা শহরের ছাদগুলোর দিকে যখন আমরা মাঝে মাঝে ড্রোন ভিউ দেখি না, ড্রোন ভিউ দেখলে কিন্তু আমরা বুঝি যে ঢাকা শহরের ছাদগুলোর কিন্তু এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো অবস্থা, মানুষজন এখন অনেক বেশি হচ্ছে তোমার সচেতন হয়েছে। এই সচেতনতার ফলে কি হচ্ছে, তারা কিন্তু সবাই চেষ্টা করছে তাদের গাছে মানে হচ্ছে তাদের যে ছাদে কিছু গাছপালা লাগানোর। এই যে চেষ্টাটা, এর ফলে কি হচ্ছে যে ড্রোন ভিউর মাধ্যমে আমরা দেখি না যে অনেক গাছে আছে, তারপরে যে অনেকগুলা ছাদেই মানে ম্যাক্সিমাম যাদের ছাদে পসিবল তারা এই গাছগুলা লাগাচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে গাছপালা লাগানোর যে প্রয়াসটা, এটাকেই বলা হচ্ছে মূলত তোমার এই সবুজ বিপ্লব। আচ্ছা, এরপরে যদি এখান থেকে আমরা অনুধাবনের দিকে তাকাই তাহলে কি আসতে পারে দেখো, প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই। আচ্ছা, এই চ্যাপ্টারটা মোটামুটি তোমার এই যে বুঝতেই পারছো যে তোমার গাছপালার যে গুরুত্বটা আমাদের জীবনে, সেটা নিয়ে মোটামুটি আলোচনা করা হবে। এবং আমরা কি দেখলাম, আমাদের জ্ঞানমূলকেও দেখলাম যে হচ্ছে সবুজ বিপ্লব বলতে কি বোঝায় সেটা আছে। পরবর্তীতে আবার এখানে অনুধাবনেও দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পরিবেশ প্রকৃতি রক্ষার ক্ষেত্রে গাছের যে কোনো বিকল্প নাই, এটা করা হচ্ছে। অর্থাৎ আমাদের জন্য গাছ কত পরিমাণে দরকার এবং গাছ অ্যাকচুয়ালি আমাদের কি কি সার্ভ করতেছে, এই জিনিসগুলোর অ্যান্সার কিন্তু আমাদের এখানে দিলেই মোটামুটি অনুধাবনের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, প্রয়োগে দেখো কি আছে, কিভাবে গৃহের ছাদ ও বারান্দা ব্যবহার করে সৌন্দর্য বর্ধন করা যায় ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা আমাদের বাসার ছাদটা দেখলাম, বারান্দা ব্যবহার করে কিভাবে আমাদের বাসাটাকে অনেক বেশি রুচিশীল সুন্দর করে তুলতে পারি সেটার ব্যবহার ব্যাখ্যা। এটা ইজিলি পারে যাবা যারা হচ্ছে টেক্সট সম্পর্কে আইডিয়া আছে, রিডিং পড়েছো সময় মতো, তারপরে হচ্ছে আগের যে আমাদের রেকর্ড ক্লাসগুলো ছিল সেগুলো করেছো, পিডিএফটা পড়েছো, তাদের জন্য এগুলোর অ্যান্সার করা কোনো ইস্যুই না। আর বুঝতেই পারছো যে এগুলো আসলে তোমার আলাদা করে বুঝতে হবে বা পড়ে বেগ পাইতে হবে এরকম কোনো জিনিস এগুলো অ্যাকচুয়ালি নাও। এরপরে কি আছে দেখো, উচ্চতর দক্ষতামূলকের ক্ষেত্রে তোমার কি অ্যান্সার করতে হবে, আসবাবপত্র বিন্যাসে লক্ষণীয় বিষয়গুলো ব্যাখ্যা করা। এরপরে হচ্ছে তোমার ছাদ বারান্দার বহুমুখী ব্যবহার, অর্থাৎ যেটা দেখছিলাম যে ছাদ ও বারান্দার বহুমুখী ব্যবহার বলতে আমরা কি বুঝি, বিভিন্ন কাজ আমরা এগুলোকে ইউজ করে করতে পারি। আমরা গাছপালা লাগাতে পারি, আমরা এখানে হচ্ছে টুকটাক হাঁস মুরগি পাখি পালন করতে পারি, আবার এই জায়গাগুলোতে আমরা বাচ্চা কাচ্চা খেলাধুলার জন্য ফাঁকা রাখতে পারি। অর্থাৎ এই যে বিভিন্ন রকম ব্যবহার, বিভিন্ন রকম ব্যবহারের মধ্যে থেকে আমরা আমাদের বাসা বাড়িকে সুন্দর করে তুলতে পারি। তো এর মধ্যে থেকে এখন আমাকে একটু জানাও যে আমরা যে ইনফরমেশনগুলো জানলাম, পাশাপাশি আমরা যে সিকিউ আসতে পারে কোন কোন প্রশ্নগুলো থেকে এগুলো জানলাম, এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা, দেন আমরা ডিরেক্ট আমাদের এমসিকিউতে চলে যাব। একটু দ্রুত জানাও যে এখান থেকে কোনো রকম কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, ওকে ক্লিয়ার এখান থেকে, ওকে ওকে কারো কোশ্চেন নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট এখন আমাদের এমসিকিউতে যাইতে পারি। দেখো শুরুর এমসিকিউটা কি আছে, বাড়ির পেছনের অংশে কোন গাছ উপযোগী। অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম যে বাসার পেছনের দিকে আমরা কোন টাইপের গাছগুলো লাগানোর চেষ্টা করব,
বড় বড় যে গাছগুলো হয়। এবার এখানে বড় গাছ তোমার কি আছে, আম গাছ, গাঁদা ফুল গাছ আমরা জানি সবাই ছোট ছোট হয়, টবেই লাগানো যায়, কাঁঠালি চাপা এটাও ছোট হয়, জবা ফুল গাছও ছোট হয়, অর্থাৎ বাসার পিছনে লাগানোর মতো গাছ এই তিনটার ফুলের গাছের মধ্যে একটাও না, শুধুমাত্র আম গাছ হচ্ছে এখানে বাসার পিছনে লাগানোর মতো গাছ। আচ্ছা, সুগন্ধি জাতীয় গাছ কোনটি? ল্যান্টানা, নিম, হাসনাহেনা নাকি ইউক্যালিপটাস? আমরা জানি এই তিনটার মধ্যে, অর্থাৎ ল্যান্টানাও অনেক বড় গাছ, আর নিম গাছ তো আমরা সবাই চিনি, ইউক্যালিপটাস গাছও অনেক বড় গাছ, অনেক দ্রুত বড় হয় এরকম টাইপের গাছ। এর মধ্যে মাত্র সুগন্ধিযুক্ত ফুলের গাছ হচ্ছে তোমার এই হাসনাহেনা গাছ। সো এখানে সুগন্ধি জাতীয় গাছ অ্যান্সার হচ্ছে তোমার গ, হাসনাহেনা। আচ্ছা, উত্তম বীজের অঙ্কুরোদ্গম হার কত? এই মাত্রই আমরা দেখলাম, অর্থাৎ যে বীজটা থেকে তোমার একটা বীজ থেকে কত পার্সেন্ট সম্ভাবনা আছে যে সেটা থেকে গাছ হচ্ছে হবে বা গাছের জন্ম হবে। এবার যে বীজটা উত্তম মানে সব থেকে ভালো অবস্থায় হেলদি বীজ, সেই হেলদি বীজ থেকে গাছ হওয়ার পসিবিলিটি হচ্ছে 80 থেকে 85%। মানে একটা বীজ যখন হেলদি অবস্থায় আছে, সুস্থ আছে, ভালো বীজ, একদম পুরা মানে একদম পরিষ্কার বীজ, সেটা থেকে 80 থেকে 85% সম্ভাবনা আছে যে সেটা থেকে একটা গাছ হবে। ওকে, এরপরে দেখো কোন মাটিতে গাছ ভালো জন্মে, এটাও আমরা দেখে আসলাম যে দোআঁশ মাটিতে গাছ ভালো জন্মে। দোআঁশ মাটি হচ্ছে বেশি উর্বর হয়, যে কোনো গাছ, ফুলের গাছ, ফলের গাছ দোআঁশ মাটিতে ভালো জন্মে। কোন সবজি চাষে মাচা তৈরি করা হয়? নিম, বেগুন, টমেটো নাকি সিম? বলো দ্রুত, কোন সবজি চাষে তোমার মাচা ব্যবহার করা হয়? কোন সবজি চাষে মাচা তৈরি করতে হয়? আচ্ছা, তো আমরা অ্যান্সার পাইলাম যে আমাদের হচ্ছে নিম গাছে, নিম গাছ অবভিয়াসলি সবজি না, অ্যান্ড এটা বের করতে বানাইতে হচ্ছে মাচাও লাগে না। বেগুন, টমেটো এগুলা মোটামুটি হচ্ছে আমাদের এরকম লম্বা লম্বা গাছেই হয়, অর্থাৎ অনেক বেশি লম্বা হয় না, বাট ধরো একটা হচ্ছে নর্মাল মানুষের কোমর পর্যন্ত হয়। সো শিম গাছ হচ্ছে চাষ করতে বা শিম চাষ করতে হচ্ছে মাচা তৈরি করতে হয়। আচ্ছা, এরপরে দেখি আমাদের এমসিকিউর ক্ষেত্রে কি আছে। এটা বলো, ছাদ বাগানের প্রধান উদ্দেশ্যটা কি? নগরায়নের সুবিধা, পরিবেশ বান্ধব জীবনযাপন, প্রযুক্তির ব্যবহার নাকি ঘরের গ্রামীণ পরিবেশ? জানাও, দ্রুত বলো, দ্রুত বলো যে ছাদ বাগানের প্রধান উদ্দেশ্যটা কি। ছাদ বাগানটা অ্যাকচুয়ালি তুমি কেন করবা? তোমার নগরায়নের সুবিধার জন্য, পরিবেশ বান্ধব জীবনযাপনের জন্য, প্রযুক্তির ব্যবহার করার জন্য নাকি ঘরের গ্রামীণ পরিবেশের জন্য? আচ্ছা বি, থ্যাংক ইউ, পরিবেশ বান্ধব জীবনযাপন করার জন্য, ধন্যবাদ। এবার আমরা একটু বহুপদী সমাপ্তি সূচক দেখি। বৃক্ষ পরিবেশ রক্ষা করে, কিভাবে রক্ষা করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বায়ু শোধন করে, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। এখানে কোন কোন অপশন হতে পারে নাকি সব কয়টাই হতে পারে? দ্রুত বলো। বৃক্ষ পরিবেশ রক্ষা করে কোন কোন উপায়ে? কার্বন কার্বন ডাইঅক্সাইড শোষণ, আর্দ্রতা নিয়ন্ত্রণ, বায়ু শোধন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বৃক্ষ পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে এই তিনটা উপায় ভিতর দিয়েই যায়, অর্থাৎ বৃক্ষ পরিবেশ হচ্ছে এই তিন উপায়ের মধ্য থেকেই রক্ষা করে। বাড়ির সামনের অংশের সৌন্দর্য বৃদ্ধি করতে তোমার কি করা প্রয়োজন? ফুলের বাগান করা, সম্মুখভাগে বড় গাছ লাগানো, লতা জাতীয় মৌসুমী ফুল লাগাতে হবে। বাড়ির সামনের অংশের সৌন্দর্য বৃদ্ধি করতে অবশ্যই তুমি বাসার সামনেই বড় বড় মোটা মোটা গাছ লাগিয়ে রাখবে না। সো অপশন 2 আগেই বাদ, সম্মুখভাগে বড় গাছ লাগানো আগেই বাদ। আমরা কি করতে পারি বাড়ির সম্মুখভাগের সৌন্দর্য বৃদ্ধির জন্য? ফুলের বাগান করতে পারি এবং লতা জাতীয় মৌসুমী ফুল যেগুলো, অর্থাৎ লতানো ফুল গাছ যেগুলো, সেগুলো লাগাতে পারি।
আমাদের অ্যান্সার হবে খ 1 এবং 3। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা উদ্দীপক সহ এমসিকিউ দেখি। বসির বাড়িতে ছাদ বাগান করার সিদ্ধান্ত নিল। সে মাটি ক্রয় করলো, তার বন্ধু তাকে ভালো বীজ সম্পর্কে ধারণা দিল এবং নিয়মিত যত্ন করার উপদেশ দিল। বসির কি ধরনের মাটি ক্রয় করলো? ছাদ বাগান বানানোর জন্য বা ছাদে এই যে বাগানের এই স্ট্রাকচারটা আনার জন্য বসির কোন মাটিটাকে চয়েস করবে বলো তো? সে কি বেলে মাটি চয়েস করবে, এঁটেল মাটি চয়েস করবে, দোআঁশ মাটি চয়েস করবে, নাকি বেলে দোআঁশ মাটি চয়েস করবে? দ্রুত বলো। ওকে, নুসরাত বলছে যে বসির এখন হচ্ছে দোআঁশ মাটি চয়েস করবে। অ্যান্ড থ্যাংক ইউ। অর্থাৎ সে কেন দোআঁশ মাটি চয়েস করবে? কারণ এটার উর্বরতা বেশি এবং এখানে হচ্ছে তোমার সে যে টাইপের বাগান করতে যাচ্ছে বা এই যে জায়গাতে যেহেতু সে অনেক বেশি যত্ন নিতে পারবে না, অতএব এরকম উর্বর মাটি তার চুজ করতে হবে। এবং ছাদ বাগানে তো মানে মাটির যেহেতু পরিমাণটা কম থাকে, অর্থাৎ একদম পুরো পরিশীলিত বড় জায়গা গাছগুলো পায় না, অল্প মাটিতে বেশি পুষ্টি এরকম গাছই কিন্তু এরকম মাটি কিন্তু তাদের হচ্ছে চয়েস করতে হয়। আচ্ছা, ভালো বীজের বৈশিষ্ট্যটা কি? পরিষ্কার ও পুষ্ট, রং স্বাভাবিক, অঙ্কুরোদ্গম 80% হচ্ছে অঙ্কুরোদ্গমের পসিবিলিটি থাকে। কোনটা ভালো বীজের বৈশিষ্ট্য? এখান থেকে কোনটা কোনটা হতে পারে বলো? একটা তো আমরা জানি, বুঝে যাচ্ছি। আচ্ছা, অর্থাৎ ভালো বীজের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই তিনটাই আছে। ভালো বীজ হতে গেলে তাকে হচ্ছে পুষ্ট হতে হবে, পরিষ্কার হতে হবে, প্লাস হচ্ছে তার রং স্বাভাবিক থাকতে হবে, এবং অঙ্কুরোদ্গম যে ভাগটা, এই হারটা এটা 80 থেকে 85% থাকতে হবে। এটা তো আমরা দেখলামই। সো ভালো বীজের বৈশিষ্ট্য এখানকার তিনটাই। অ্যান্সার হবে তোমার ঘ। এবার আমরা চলে যাব একদম ডিরেক্ট সিকিউতে, যে এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে সেক্ষেত্রে আমাদের কি টাইপের কোশ্চেন ফেস করা লাগে সেটা হচ্ছে আমরা একটু দেখব। তার আগে একটু বলো, এমসিকিউ পাশাপাশি সিকিউর যে আলাদা আলাদা টপিকগুলো আমরা দেখে আসলাম, এই টোটাল এতক্ষণ পর্যন্ত যা যা দেখলাম তার মধ্যে কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা এটা একটু বলো ফার্স্ট। এতক্ষণ যা যা দেখলাম তাই থেকে কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। আচ্ছা, নো, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট সিকিউ দেখি কি আছে। জান্নাতুল কয়েক মাস হলো নিজের ফ্ল্যাটে উঠেছেন। বাড়ির প্রতিটি কক্ষ তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। সবাই তার গৃহসজ্জার প্রশংসা করলো। তার বড় বোন বেড়াতে এসে দেখলো জান্নাতুলের বাড়ির ছাদ, বারান্দা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তিনি জান্নাতুলকে কিছু বিশেষ লক্ষ্য রেখে বারান্দা ও ছাদের বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা দিয়ে ছাদ এবং বারান্দা ব্যবহারের পরামর্শ দিলেন। দেখো, একটা মাত্র জ্ঞানমূলক এই চ্যাপ্টার থেকে আমরা দেখেছিলাম এবং সেই জ্ঞানমূলকটা এখানকারই। অর্থাৎ সবুজ বিপ্লব বলতে তুমি কি বুঝো, এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই, একটা মাত্র অনুধাবনী আমরা দেখেছিলাম, সেটাই এখানকারই। অর্থাৎ বুঝতেই পারছি যে এই চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ আসার যে রেশিওটা সেটা খুবই কম। জান্নাতুল কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে বারান্দা ও ছাদ ব্যবহার করবেন? তো এই জায়গাটার কি বলছে, কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে বারান্দা ও ছাদ ব্যবহার করবে? সে তার বাসার কন্ডিশন, বাসা কোন এলাকায়, এরপরে হচ্ছে ওই এলাকায় কি ভালো জন্মে, সে কতখানি যত্ন নিতে পারবে, এই জন্য যত্ন যদি বেশি নিতে পারে সেরকম গাছ লাগাবে, যদি সেরকম টাইম না পায় তাহলে হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ লাগাবে, এই টাইপের। পানি কতটুকু দিতে পারবে, পানির আনার জায়গা কত দূরে, অর্থাৎ ছাদে পানি দেওয়ার ক্ষেত্রে তার পানির যে উৎসটা সেটা কতটুকু দূরে আছে, এই জিনিসগুলা অর্থাৎ তোমার হচ্ছে বইয়ে একদম আছে, বইটা খুলে আসতে পারবা।
বইটা খুললেই তুমি হচ্ছে পুরো পেয়ে যাবা যে অ্যাকচুয়ালি এই জায়গার অ্যান্সারটা তোমার কি আসবে। যারা বই পড়েছো তাদের কাছে এই জিনিসগুলা মানে একদম টু মাচ ক্লিয়ার। বড় বোন জান্নাতুলকে যে ধারণা ও পরামর্শ দিলেন সে সম্পর্কে তোমার মতামত কি? বড় বোন কি ধারণা ও পরামর্শ দিলেন? ছাদ এবং বারান্দার বহুমুখী ব্যবহার। বহুমুখী ব্যবহার সম্পর্কে তোমার মতামত কি সেটা বলার আগে বহুমুখী ব্যবহার কি সেটা আগে তোমার বলতে হবে। অর্থাৎ তোমার এখানে জ্ঞানের উত্তরটা যাবে কি বলো তো? জ্ঞানের উত্তরটা যাবে হচ্ছে বড় বোন জান্নাতুলকে ছাদ এবং বারান্দার বহুমুখী ব্যবহার সম্পর্কে পরামর্শ দিলেন। শেষ। এবার তোমার অনুধাবনে একটু হচ্ছে আলোচনা করতে হবে যে ছাদ এবং বারান্দার বহুমুখী ব্যবহার জিনিসটা কি। এটা শেষ, তোমার অনুধাবন গেল। এরপরে প্রয়োগের ক্ষেত্রে তুমি হচ্ছে ইয়াও টানবা, তোমার উদ্দীপকও টানবা এবং বহুমুখী ব্যবহার রিলেটেড কিছু কথাবার্তা বলবা। পরবর্তীতে তোমার মতামত দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ বহুমুখী ব্যবহার কেন গুরুত্বপূর্ণ, বহুমুখী ব্যবহার করলে কিভাবে হচ্ছে সে উপকৃত হবে, তার ফ্যামিলি উপকৃত হবে, এই জিনিসগুলো অ্যান্সার করবা। শেষ, তোমার একদম সিকিউতে 10 আউট অফ 10। ক্লিয়ার? ওকে, তাহলে এই থেকে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি আমাদের এই চ্যাপ্টার থেকে ছোট্ট একদম একটা পিচ্চি বাবু একটা চ্যাপ্টার, এবং এখান থেকে মোটামুটি আমাদের এমসিকিউ যতটুকু আসে সিকিউ আসার রেশিও আমাদের এখান থেকে বেশ পরিমাণ কম। সো টোটাল চ্যাপ্টারের উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাও, যাতে করে আমরা আমাদের আজকের সেকেন্ড টপিকটায় চলে যেতে পারি। কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাও ফার্স্ট। ওকে, তাহলে আমরা আজকের সেকেন্ড টপিক অর্থাৎ আমাদের দশম অধ্যায় যেটা পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে মোটামুটি আমাদের হচ্ছে সিকিউ একটু যতটুকু আসে আর হচ্ছে সিকিউ এমসিকিউ যাই আসুক মোটামুটি এখান থেকে আমরা একটু দেখি চলো। তো এখানে অর্থাৎ এই পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের টপিকগুলো কি কি আছে দেখো। পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণের কারণ, পরিবার ও পরিবেশ সংরক্ষণ, এই এতটুকু টপিক। এবং বুঝতেই পারছো যে খুবই হচ্ছে এটা থেকে সিকিউ আসার চান্স বলতে খুবই কম, মানে না আসার পসিবিলিটি অনেক বেশি। তবে একদমই যেহেতু আমাদের এমসিকিউর জন্য তো এই চ্যাপ্টার পড়তে হবে, এমসিকিউর জন্য তো আমরা বাদ দিতে পারবো না। সো এমসিকিউর জন্য যতটুকু পড়া দরকার সেইভাবে ভালো করে পড়ে রেখো। দেন যদি সিকিউ আসে তো লিখলা, যদি মনে হয় সিকিউ লিখতে পারছো না আসছে তারপর, তবে একটা ব্যাপার হবে কি জানো, এমসিকিউর জন্য তো এই চ্যাপ্টারটা পড়বাই, যখন এমসিকিউর জন্য পড়বা তখন এখান থেকে সিকিউ আসলে তুমি অটো লিখে ফেলবা, তুমি স্কিপ করতে পারবা না, কারণ এই চ্যাপ্টারে সিকিউ আসলে সেটা মানে একদম সুপার ইজি সিকিউ হবে। সো যদি আসে এমনি লিখে ফেলতে পারবা, এই চ্যাপ্টারে সিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না। বাট সমস্যা হচ্ছে আসার পসিবিলিটি অনেক কম, সাধারণত আসেই না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা টপিক পাচ্ছি দেখো, পরিবেশ দূষণের কারণগুলো ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের কারণগুলো যখন ব্যাখ্যা করবা, এই জিনিসটা আবারও বলছি, আগেও বলেছি, এই কারণ ব্যাখ্যা, বৈশিষ্ট্য ব্যাখ্যা, প্রয়োজনীয়তা ব্যাখ্যা এই টাইপের অ্যান্সার করার সময় একটু চেষ্টা করবা পয়েন্ট ইউজ করতে। যখন পরিবেশ দূষণের কারণগুলো তুমি ব্যাখ্যা করবা তোমার প্রয়োগে কিংবা উচ্চতর দক্ষতায় এসে, একটু চেষ্টা করবা 5টা থেকে 7টা পয়েন্ট দিয়ে, হয় নাম্বারিং 1 2 3 4 করবা অথবা বুলেট পয়েন্ট দিয়ে চেষ্টা করে একটু পয়েন্ট আকারে জিনিসগুলো লিখতে। জিনিসটা তোমার টিচারের কাছে এবং তোমার কাছে দুইজনের কাছেই মার্ক পেতে এবং মার্ক দিতে ব্যাপারটা ইজি হবে। আচ্ছা, এরপরে চলো আমরা ডিরেক্ট চলে যাব কোথায়, আমরা ডিরেক্ট চলে যাব আমাদের হচ্ছে আর কি কি আসে চলো সেইগুলো দেখি। বললাম না এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটু সিকিউ আসে। জলোচ্ছ্বাস পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে ব্যাখ্যা করো। অর্থাৎ জলোচ্ছ্বাসের আগে তোমার কি ধরনের প্রিভেনশন নেওয়া দরকার এবং পরে তুমি হচ্ছে কিভাবে সেই জিনিসটাকে কভার আপ দিবে, রিকভার করে উঠবে, সেই ধরনের আইডিয়া তোমার। তো জলোচ্ছ্বাসের আগে যখন আমরা হচ্ছে এটার পূর্ব সতর্কতা পাবো তখন আমরা হচ্ছে এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিব, আমাদের যে বয়স্ক এবং বাচ্চারা যারা আছে তাদেরকে আমাদের একদম সুপার সেফটিটা এনশিওর করব। আমাদের যদি গৃহপালিত পশু পাখি থেকে থাকে সেগুলো যেন সেফটি পায় সেই ব্যাপারটা এনশিওর করব, শুকনা খাবার মজুত করব, এই যে বেসিক জিনিসগুলো আছে এইগুলা প্লাস এই ব্যাপারগুলো একটু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা। অর্থাৎ আগে কি করবা এবং পরে কি করবা সেই জিনিসগুলো একটু পয়েন্ট আকারে চেষ্টা করবা। অর্থাৎ দুইটা পার্ট যদি থাকে একটা কোশ্চেনের, দুইটা পার্টই পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা।
এই ক্ষেত্রে হয় কি, পয়েন্ট আকারে লিখলে তোমার কিন্তু লেখাও কম লাগতেছে এবং পাশাপাশি তোমার টিচার কিন্তু মার্কটাও তোমাকে বেশি দিচ্ছে। আচ্ছা, জলোচ্ছ্বাস দুর্যোগ সম্পর্কে ব্যাখ্যা করো। ওই যে একই জিনিস, যেখানে হচ্ছে তুমি জলোচ্ছ্বাসের পূর্ববর্তী এবং পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে লিখবা, ওইখানে কিন্তু অবভিয়াসলি তোমার জলোচ্ছ্বাস সম্পর্কে ব্যাখ্যাটা জেনেই তোমার ওই ওই পার্টটাতে যেতে হবে। সো এটা লিখতে গেলে জলোচ্ছ্বাস সম্পর্কে ব্যাখ্যা তোমার এমনি জানতে হবে। ঘূর্ণিঝড় দুর্যোগ সম্পর্কে ব্যাখ্যা করো। শুধু সরকার নয়, জনগণকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে। তো আমরা দেখতেই পাইলাম যে এই চ্যাপ্টারে দুর্যোগ রিলেটেড কথাবার্তা যা আছে সেখান থেকে আমরা মোটামুটি জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের উপরে ফোকাস করলে আমরা এখান থেকে সিকিউর অ্যান্সারটা করতে পারবো। জলোচ্ছ্বাস এবং আমাদের যে ঘূর্ণিঝড় আছে এখানে আমরা ফোকাস করলে আমরা এখান থেকে সিকিউর অ্যান্সার করতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে শুধু সরকার নয়, জনগণকেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য এগিয়ে আসতে হবে। জনগণ এবং সরকার একসাথে যখন মোকাবেলা করবে তখনই প্রাকৃতিক দুর্যোগটা সামলানো অনেক বেশি সহজ হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে, আমরা চলে যাচ্ছি আমাদের ইনফরমেশনের জায়গাটাতে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানো যায়। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে কি হয়, এই যে প্রাকৃতিক যে দুর্যোগের ক্ষয়ক্ষতি আমরা জানি এটা কমানো যায়। এরপরে কি বলছে দেখো, প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্কীকরণকে গুরুত্ব দিয়ে শুকনো খাবার এই যে সাথে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করার যে ব্যাপারটা। এরপরে হচ্ছে বায়ু শব্দ দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট হয়, এটাও আমরা জানি, শ্রবণ শক্তি হ্রাস পায়। বায়ু ও শব্দ দূষণের প্রভাবে হ্রাসের জন্য শিল্প কলকারখানা আবাসিক এলাকার বাইরে স্থাপনের জন্য কি দরকার, জনসচেতনতা তৈরি করা দরকার। ধান খেতে কীটনাশকের ব্যবহার কি করে, মাটিকে দূষণ করে। অর্থাৎ ধান খেতে যখন একটা কীটনাশক ইউজ করা হচ্ছে সেটা আলটিমেটলি শুধু মাটি না, সেটা কিন্তু পানিকেও দূষণ করে। অর্থাৎ মাটি দূষণ হচ্ছে, মাটিটার তো উর্বরতার একদম 12টা বেজে যাচ্ছে। পাশাপাশি যখন হচ্ছে বৃষ্টিটা হয়, ওই কীটনাশক ধুয়েই কিন্তু তোমার খালে বা পুকুরে নদী নালায় চলে যায়। মাটির পাশাপাশি কি হচ্ছে, আমাদের পানিটাও দূষণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখি আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের জ্ঞানমূলকের কোশ্চেনগুলো কি হয়। ফার্স্টে দেখো আছে কি, পরিবেশ সংরক্ষণ কাকে বলে। অর্থাৎ তোমার মাটি পানি বায়ুর যে স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থাকে সংরক্ষণ করাকেই বলে হচ্ছে তোমার পরিবেশ সংরক্ষণ। সুন্দর করে বইয়ের ভাষায় এটার অ্যান্সারটা করে ফেলবা। এরপরে কি আছে, দুর্যোগ কাকে বলে। দুর্যোগ বলতে যে পরিবেশ সংরক্ষণ যেটা, সেটা উল্টাটাকেই আমরা বুঝি। অর্থাৎ যখন হচ্ছে এই যে আমাদের পরিবেশটা স্বাভাবিক আচরণ করে না এবং বিরূপ যে একটা অবস্থা সৃষ্টি হয়, যার ফলে মানুষের জানমাল এবং পশু পাখির ক্ষতি হয়, সেই অবস্থাকে বলে হচ্ছে দুর্যোগ, যেটারও একটা বইয়ের ভাষায় অ্যান্সারটা তুমি করে ফেলবা। এরপরে কি আছে, খরা কাকে বলে। আমরা জানি যে দীর্ঘদিন বৃষ্টি না হতে হতে এবং একদম শুষ্ক অবস্থার যে হচ্ছে পানির শূন্যতার যে অবস্থা, এই অবস্থাকে আমরা বলি খরা। ঘূর্ণিঝড় কি, এটাও আমরা জানি যে হচ্ছে একদম প্রচন্ড যে বাতাসের চাপটা সৃষ্টি হয়, নিম্নচাপের ফলে প্রচন্ড বাতাসের চাপটা সৃষ্টি হয় এবং একটা এলাকা জুড়ে যে হুট করে যে ঝড়টা তৈরি হয় এবং যে ঝড়টা আসলে একদম ঘূর্ণন গতিতে সৃষ্টি হয়, অনেক সময় অনেক বড় এলাকা জুড়ে সৃষ্টি হয়, কখনো কখনো ছোট এলাকা জুড়ে সৃষ্টি হতে পারে। এই টাইপের ঝড়কে আমরা বলি হচ্ছে ঘূর্ণিঝড়। আচ্ছা, গেল। এইবার এখান থেকে অনুধাবনের অ্যান্সার করার ক্ষেত্রে তোমার কোন কোশ্চেনগুলো দেখতে হবে। দেখো, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশকে কিভাবে দূষিত করে। আমরা জানি পরিবেশ দূষিত হওয়ার একটা মেইন সেক্টর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এরপরে কি আছে, উচ্চ শব্দে মাইক বাজানো কি ধরনের দূষণ ব্যাখ্যা করো। অর্থাৎ উচ্চ শব্দে মাইক বাজানো কি ধরনের দূষণ, শব্দ দূষণ। শব্দ দূষণের ফলে কি ক্ষতি হয় সেটাও তোমার এখানে ব্যাখ্যায় আসতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশ দূষণের কারণ ব্যাখ্যা করো। একই জিনিস, এটা এটা একই জিনিস, বুঝতে পারছো, 1 আর 3 সেম জিনিস। অর্থাৎ পরিবেশ দূষণের একটা বড় কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। যত বেশি মানুষ তত বেশি বিশৃঙ্খলা, তত বেশি দূষণ। ওকে, এবার এখান থেকে প্রয়োগ আসলে কি দেখবা। দেখো, যেটা বলছিলাম যে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় এই দুইটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। জলোচ্ছ্বাস কি, ঘূর্ণিঝড় কি, এবং জলোচ্ছ্বাস আসলে ঘূর্ণিঝড় আসলে কিভাবে মোকাবেলা করবা সেটা। তাহলে কি করবা, প্রয়োগের জন্য ভালো করে মাথায় রাখবা জলোচ্ছ্বাস কি, ঘূর্ণিঝড় কি, এবং জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় কিভাবে তুমি প্রতিকার করবা এবং প্রতিরোধ করবা। আর তারপরে হচ্ছে প্রয়োগমূলকের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরিবেশ দূষণের কারণগুলো ব্যাখ্যা, যেটা একদম শুরুতেই বলে আসলাম যে পরিবেশ দূষণের কারণ ব্যাখ্যার মধ্যে তোমার কি করতে হবে, একটু পয়েন্ট আকারে লিখতে হবে। প্রয়োগের ক্ষেত্রে এইভাবে পয়েন্ট আকারে লিখলে 3 মার্কের থেকে তোমার হাফ মার্ক কম দেওয়ার উপায় তোমার টিচারের নাই। এরপরে দেখো, জলোচ্ছ্বাসের পূর্ববর্তী পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে যেটা বললাম যে তুমি প্রয়োগের জন্য পড়বা বা উচ্চতর দক্ষতার জন্য পড়বা, যার জন্যই পড়ো, দুইটারই কাজ হয়ে যাবে। আর আরও একটা যেটা আমরা একটু দেখে আসি, সেটাই আবার দেখতে পাচ্ছি যে শুধু সরকার নয়, জনগণকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য কি করতে হবে, এগিয়ে আসতে হবে। এবার বলো, এই সিকিউর জায়গা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। সিকিউর এই জায়গা থেকে এই যে কোশ্চেনগুলো যেগুলো আমরা দেখলাম যে টপিকগুলো ফোকাস করে আমাদের এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে,
সেখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাও, আমরা তাহলে দ্রুত করে আমাদের এমসিকিউতে চলে যেতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা এখান থেকে আমাদের এমসিকিউর ক্ষেত্রে কি কি পেতে পারি। দুর্যোগের ঝুঁকি কমানোর উপায় কোনটি? আবাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান নাকি জনসচেতনতা তৈরি? কি বলছে? ঝুঁকি কমানোর, একটা ঘূর্ণিঝড় একটা জলোচ্ছ্বাস হয়ে গেল, সেটা ঝুঁকি কমানোর উপায় কোনটা? আবাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান নাকি জনসচেতনতা তৈরি? ফার্স্ট বলো। ফার্স্ট, দুর্যোগের ঝুঁকি কমানোর জন্য তোমার সব থেকে ইম্পর্টেন্ট উপায় কোনটা? আচ্ছা, দুর্যোগের ঝুঁকি কমানোর মধ্যে আমাদের উপায় হচ্ছে, একদম ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট উপায় হচ্ছে জনসচেতনতা তৈরি। অর্থাৎ যখন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে তখনই কিন্তু আলটিমেটলি দুর্যোগের ঝুঁকিটা কমবে। এইসব ত্রাণ দিয়ে আসলে তেমন একটা লাভ হয় না, যতটা লাভ জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে হয়। ধান খেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে? বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, বনজ সম্পদ ধ্বংস। ধান খেতে কীটনাশকের ব্যবহার একটু আগে দেখে আসলাম যে মোটামুটি করে হচ্ছে মাটি দূষণ, একদম প্রত্যক্ষভাবে মাটি দূষণ এবং পরোক্ষভাবে এটা পানি দূষণও করে। ওজোন স্তরের বৈশিষ্ট্য কোনটি? ওজোন স্তরের বৈশিষ্ট্য কোনটি? রোগ জীবাণু থেকে রক্ষা, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রতিফলনে বাধা, সিএফসি গ্যাস প্রস্তুত করা। ওজোন স্তরের বৈশিষ্ট্য দ্রুত বলো। 5, 6, 7 এর বিজ্ঞান বইয়ে শিখেছি আমরা এগুলো, এটা আমাদের ছোটবেলার পড়া, 5, 6, 7 এর বিজ্ঞান বইয়ে পড়ে আসছি। ওজোন স্তরের বৈশিষ্ট্য হ্যাঁ, সূর্যের বেগুনি রশ্মির প্রতিফলনে বাধা সৃষ্টি করা। থ্যাংক ইউ। আচ্ছা, এটা বলো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় কিভাবে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা তোমার দ্রুত বৃদ্ধির ব্যাপারটা এটা কিভাবে হয়? জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, বনজ সম্পদ উজাড় হওয়া, অধিক নগরায়নের ফলে নাকি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দ্রুত বৃদ্ধির যে সিস্টেমটা এটা কিভাবে সৃষ্টি হয়? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বনজ সম্পদ উজাড় হওয়ার ফলে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কি করে, তোমার গাছপালারা কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তো তোমার বন যখন উজাড় হচ্ছে অর্থাৎ গাছপালা কমে যাচ্ছে, আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড শোষণ করার কেউ নাই, আমাদের কার্বন ডাই অক্সাইড আবার আমাদেরই গিলতে হচ্ছে। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয় কত সালে? পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়, এটা কত সালে করা হয়? 2000 সাল, 2001 সাল, 2002 সাল নাকি 2003 সাল? কত সালে বলো? পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয় কত সালে? ওকে, থ্যাংক ইউ। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে এই আইনটা করা হয় 2002 সালে। পলিথিনের ব্যবহার রিলেটেড এই আইন করা হয় হচ্ছে, হ্যাঁ, 2002 সালে। থ্যাংক ইউ। বলো, বাংলাদেশের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয় কত সালে? অনেক বড় একটা ঘূর্ণিঝড়, এটা আমাদের বইয়ে এই ঘূর্ণিঝড়টা এইভাবেই বর্ণনা করা আছে, সব থেকে বড় ঘূর্ণিঝড় 91, 92, 93, 94। আমরা আমাদের বাবা মায়ের থেকেও শুনেছি যে এ যাবৎকালের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে মোটামুটি সব থেকে বড় ঘূর্ণিঝড় আর কি। এটা কত সালে ছিল? 91, 92, 93 নাকি 94? দ্রুত বলো।
আচ্ছা হ্যাঁ, এই বড় ঘূর্ণিঝড়টা ছিল হচ্ছে 91 সালে। বাবা মায়ের থেকে শুনে থাকবে, তারা বলে 91 এর ঝড়। থ্যাংক ইউ, 91 সালে। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এটা আমরা সবাই জানি যে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, তারপরে একটু বলো ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটার নাম কি? ফার্স্ট বলো ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, হাইড্রোমিটার, রিক্টার স্কেল নাকি ফাদোমিটার? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু বহুপদী সমাপ্তি সূচক দেখি চলো। জলবায়ু পরিবর্তনের কারণ কোনটা কোনটা হতে পারে? জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়ন নাকি যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ জলবায়ু পরিবর্তনের কারণ? জলবায়ু পরিবর্তনের কারণের ক্ষেত্রে কোনটা কোনটা হতে পারে বলো? আচ্ছা হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি এবং নগরায়নের শিল্পায়ন, অবভিয়াসলি যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের সাথে জলবায়ু পরিবর্তনের এরকম কোনো সদৃশ নাই। সো এটার অ্যান্সার হবে তোমার 1 ও 2। এরপরে কি আছে? মরুকরণের সৃষ্টি হয় কিভাবে? জলবায়ু পরিবর্তনে, বনাঞ্চল হ্রাসে, ভূগর্ভের পানির স্তর হ্রাসে। মরুকরণের সৃষ্টি মানে হচ্ছে তোমার এই যে খরাটার কথাই বলা হচ্ছে, যে আমরা বলি না দেশ দিন দিন মরুভূমি হয়ে যাচ্ছে, তো এই দেশ দিন দিন মরুভূমি কিভাবে হয়ে যাচ্ছে বা কেন হয়ে যাচ্ছে? জলবায়ু পরিবর্তনে, বনাঞ্চল হ্রাসে নাকি ভূগর্ভের পানির স্তর যে হচ্ছে দিন দিন নিচে নেমে যাচ্ছে এই কারণে? কোনটা? তিনটাই হতে পারে বা যে কোনো দুইটা হতে পারে, এটা বলো। ওকে, অর্থাৎ মরুকরণের সৃষ্টির ক্ষেত্রে তোমার এইখানে প্রথম এবং তৃতীয়টা জলবায়ু পরিবর্তনে এবং তোমার হচ্ছে ভূগর্ভের পানির স্তর হ্রাসে, এই যে মরুকরণ সৃষ্টির ক্ষেত্রে একদম সরাসরি অবস্থান করছে। বনাঞ্চল হ্রাস তোমার হচ্ছে ডিরেক্ট অবস্থা রাখছে না, কিন্তু পরোক্ষভাবে বনাঞ্চল হ্রাসও কিন্তু দায়ী। অর্থাৎ যদি তুমি এখানে তোমার অ্যান্সার হচ্ছে এখানটা একটু মানে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে বনাঞ্চল হ্রাসটা কেন না, বনাঞ্চল হ্রাসও দেয়, কিন্তু এখানে কি বলছে তোমার মরুকরণের ক্ষেত্রে, অর্থাৎ তোমার জলবায়ু পরিবর্তনটা একটা মেইন ফ্যাক্ট, এবং যেহেতু পানির স্তর নিচে নেমে যাওয়ার একটা ব্যাপারের সাথে তোমার মরুকরণের সংযুক্ততা আছে, সো ভূগর্ভের পানির স্তর যে নেমে যাওয়া এটাও একটা ফ্যাক্ট। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি যদি অ্যান্সার ঘ করো এটা ভুল হবে না। অ্যান্সার যদি তুমি ঘ করো এটা ভুল হবে না, অর্থাৎ বনাঞ্চল হ্রাসও তোমার মরুকরণ সৃষ্টির ক্ষেত্রে দায়ী। তোমার অ্যান্সার 1 2 3 তিনটাই হতে পারে। অ্যান্সার যদি ঘ দাও তাও হচ্ছে তোমার এখানে ভুল হবে না। ক্লিয়ার? এটার অ্যান্সার ঘ দিলেও এখানে ভুল হবে না। এবার দেখো একটা উদ্দীপক সহ এমসিকিউ। ডাইং কারখানায় কর্মরত আজম বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছে এবং দিন দিন শ্রবণ শক্তিও হ্রাস পাচ্ছে। কারখানার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত জনগণ এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আজমের শারীরিক সমস্যা কোন ধরনের দূষণের প্রভাবে ঘটছে? পানি ও বায়ু দূষণ, মাটি ও বায়ু দূষণ, বায়ু ও শব্দ দূষণ নাকি পানি ও শব্দ দূষণ? আজম কি ধরনের সমস্যায় ভুগছে? প্রথমত শ্বাসকষ্টে ভুগছে এবং শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে। শ্বাসকষ্টটা কেন হচ্ছে? শ্বাসটা আসে আমাদের কই থেকে? বায়ু থেকে। সো বায়ু দূষণের কারণে আমাদের শ্বাসকষ্টটা হয়, এবং
শ্রবণ শক্তিতে সমস্যা কখন আসে? যখন আমরা অনেক সাউন্ডের মধ্যে, অনেক হচ্ছে একদম ক্যাচাল এর মধ্যে থাকি, তখন এই সাউন্ডটা ঢুকে ঢুকে আমাদের কানের প্রবলেম হয়, কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। সো আজমের সমস্যা হচ্ছে কিসের মধ্যে থেকে? বায়ু এবং শব্দ দূষণের মধ্যে থেকে। অ্যান্সার কোনটা? গ নাম্বার, বায়ু এবং শব্দ দূষণ। আচ্ছা, উল্লেখিত দূষণের প্রভাব হ্রাসে করণীয় কি? জনসচেতনতা তৈরি, আবাসিক এলাকার বাইরে শিল্প কলকারখানা স্থাপন, বৃক্ষ নিধন করা। উল্লিখিত দূষণের প্রভাব হ্রাসে করণীয় কি আছে? আচ্ছা, অবভিয়াসলি বৃক্ষ নিধন করা এখানে কোনো সমাধান না। সমাধান হচ্ছে তোমার ক নাম্বার, অর্থাৎ 1 ও 2, জনসচেতনতা তৈরি এবং আবাসিক এলাকার বাইরে শিল্প কলকারখানা স্থাপন করা। এখন আমাকে জানাও যে এতক্ষণ যা যা পড়লাম, আমাদের এই যে এমসিকিউ, আমাদের ইনফরমেশনগুলা, আমাদের সিকিউতে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, সব কিছু মিলিয়ে আমাদের কোনো জায়গায় কোনো রকম কোশ্চেন আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা একদম একটা প্রপার সিকিউ কেমন আসে সেটা দেখাতে চলে যাব। এমসিকিউ মোটামুটি এই পর্যন্তই ছিল। এখন একটু জানাও যে আমাদের এই জায়গা থেকে কোনো রকম প্রবলেম আছে কিনা, যাতে আমরা আমাদের একদম সিকিউতে চলে যেতে পারি। আচ্ছা, এখান থেকে কোনো রকম কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমরা একদম আমাদের পুরো সিকিউতে চলে যাই। চলো দেখি এখন আমাদের জন্য এখান থেকে সিকিউ কেমন আছে। ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের পানি ফুলে উঠে উপকূল তীরবর্তী অঞ্চল ভেসে গেছে। সেখানকার ঘরবাড়ি, দোকান, রাস্তা, বৈদ্যুতিক সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেডিওতে আগেই সতর্ক সংকেত দেওয়ার ফলে প্রাণহানি না ঘটলেও পরবর্তীতে খাদ্যাভাব ও বিশুদ্ধ পানির অভাবে জনজীবনে দুর্যোগের শেষ নাই। অর্থাৎ একটা হচ্ছে ঘূর্ণিঝড় পরবর্তী সিচুয়েশনের কথা বর্ণনা করা হয়েছে, যেটা স্বাভাবিকভাবে দুর্যোগের টাইমে আমরা যে জিনিসগুলো আমরা দেখতে পাই। সো এখানে বলছে প্রথমে খরা কাকে বলে। আমাদের বইয়ে একদম খুললেই আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। একটু আগে আমরা বললামও যে খরা জিনিসটা অ্যাকচুয়ালি কি। অনুধাবনে কি বলছে? ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশ দূষণের কারণ। আমি বললামই অনুধাবন এটা ব্যাখ্যা করার সময় যে অ্যাকচুয়ালি পরিবেশ দূষণের কারণের মধ্যে বড় কারণই হচ্ছে তোমার এই যে জনসংখ্যা বৃদ্ধি প্লাস জনসচেতনতার অভাব। জনসংখ্যা যত বৃদ্ধি হবে, জনসচেতনতার অভাব জিনিসটা তত কিন্তু বাড়বে। এরপরে তোমার প্রয়োগ কি বলছে? উদ্দীপকে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হচ্ছে? মনে আছে একদম শুরুতে আমরা দেখছিলাম যে আমাদের কি বললাম, যে এখান থেকে দুর্যোগ বলতে তোমার ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, এই দুইটা সম্পর্কে ভালো করে জানতে হবে। দেখো আমরা সেই কিন্তু ঘূর্ণিঝড়ই পেয়েছি। অর্থাৎ কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? এখানে প্রাকৃতিক যে দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে এবং তোমার তারপরে ব্যাখ্যা করতে হবে যে ঘূর্ণিঝড় জিনিসটা আসলে কি, তারপরে এটা কিভাবে হচ্ছে তোমার মানুষের জীবনে যে প্রভাবটা ফেলছে, এভাবে কিভাবে এটার থেকে আমরা প্রতিকার করতে পারি, কিভাবে আমরা ঘূর্ণিঝড়কে প্রতিরোধ করতে পারি, এই রিলেটেড কথাবার্তা মোটামুটি তোমার আসতে হবে। এরপরে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত উপকূল অঞ্চলের দুর্যোগের পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থাপনার সঠিকতা নিরূপণ করো। অর্থাৎ আগে এবং পরে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোর সঠিকতা কতটুকু। অবশ্যই সঠিক জায়গা ছিল, কারণ হচ্ছে মানুষ মারা যায়নি, প্রাণহানি ঘটে নাই। যেহেতু প্রাণহানি ঘটে নাই, আমরা বুঝতে পারছি যে নেওয়া সতর্কতা গুলা কাজে লাগছে। পাশাপাশি আরো কি কি সতর্কতা অবলম্বন করা যায় বা আরো কি কি হচ্ছে অ্যাক্টিভিটিস গ্রহণ করা যায়, সেই জিনিসগুলোর হচ্ছে ব্যাখ্যাও আমাদের এখানে আসতে হবে। তো বুঝতেই পারছো যে ঘূর্ণিঝড় আসলে ঘূর্ণিঝড় জিনিসটা কি, কিভাবে সংঘটিত হয়, কিভাবে আসে, এলাকার কিভাবে ক্ষয়ক্ষতি করে এবং এটার মানে আমাদের প্রিভেন্ট করতে পারি কিভাবে এবং এটার পরবর্তী আমরা কভার আপ দিতে পারি কিভাবে, এই জিনিসগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি আমাদের হচ্ছে যখন
জলোচ্ছ্বাসের কথা বলবে তখনও কিন্তু আমাদের সেম ওয়েতে আসতে হবে, অর্থাৎ আমরা কিভাবে হচ্ছে জলোচ্ছ্বাসটাকে ঠেকাতে পারি, প্রথমে জানতে হবে জলোচ্ছ্বাস কি, এরপরে জলোচ্ছ্বাস হচ্ছে আমরা কিভাবে আটকাতে পারি, এবং হয়ে গেলে পরবর্তীতে আমরা এর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই জিনিসগুলা। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাসের টপিক। খুবই ইজি দুইটা টপিক নিয়ে আজকে আমরা পড়াশোনা করলাম, যেখান থেকে মোটামুটি আমাদের সিকিউ আসার চান্সেস কম, কিন্তু যদি এসে যায় আমরা লিখতে ছাড়বো না। এবার এক্ষেত্রে আমরা কি করব, এমসিকিউর জন্য মোটামুটি ভালো একটা পড়া দিব। আমাদের বইয়ের রিডিং যেটা, মোটামুটি বইয়ের রিডিংটা যাদের ভালো করে পড়া আছে, এখান থেকে যদি সিকিউ আসে তাহলে তারা গেইনার। কোনোভাবে যদি সিকিউ আসে, বইয়ের রিডিং যাদের পড়া আছে তারা একদম ধুমছে লিখে দিতে পারবা, এবং তাদের জন্য আসলে কোনো একটা আলাদা করে প্রবলেম ক্রিয়েট হবেই না। তো যদি কারো আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের আমরা প্রথম ক্লাসটা এখানেই শেষ করছি, এবং দ্বিতীয় ক্লাসটা তো আমরা মোটামুটি 15 মিনিট পরে শুরু করে ফেলবো। সেক্ষেত্রে একটা গ্যাপ নিয়ে একটু চা খেয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলে আসো। যদি কোনো কোশ্চেন থাকে জানাও, আদারওয়াইজ আমরা আমাদের আজকের ফার্স্ট ক্লাসটা এখানেই শেষ করবো, এবং কিছুক্ষণ পরে আমরা আবার জয়েন করবো আমাদের সেকেন্ড ক্লাসটাতে। কোনো কি কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই টপিকের ক্লাস আমরা মোটামুটি এখানেই শেষ করছি, এবং যতটুকু পড়লাম ইনশাল্লাহ এর বাইরে থেকে আমাদের অন্য নতুন কোনো কিছু ফেস করতে হবে না। তো যাও মোটামুটি ছোট্ট একটা গ্যাপ নিয়ে আবার হচ্ছে সেকেন্ড ক্লাসটা জয়েন করার জন্য চলে আসো।